Hi, this has been a very long time যে আমি আসলে সিনেমা নিয়ে কথা বলছি এবং সিনেমা নিয়ে আসলে কথা বলার কারণে আসলে আমার খুবই কষ্ট হয় যখন আমি একটা সিনেমা দেখি। আমার ইচ্ছা করে যে আমি সেই সিনেমাটা নিয়ে আসলে অনেক লম্বা সময় ধরে কারোর সাথে কথা বলি অথবা কাউকে একটু শেয়ার করি যে হোয়াট ডিড আই ফিল আফটার ওয়াচিং দ্যাট সিনেমা। কিন্তু সবসময় দেখা যায় যে আসলে এত আমরা আসলে এত বিজি একটা স্ক্রিন কালচারের মধ্যে আসলে বসবাস করি। আমাদের দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আমরা ভেবে রাখি, ড্রাফটের মতো করে মাথায় আসে, কিন্তু মেমোরি আসলে ড্রাফট বেশি দিন ধরে সেভ করে রাখতে পারে না এবং এই জন্য পরে দেখা যায় যে সেই ব্যাপারটা নিয়ে কথা হয় না। তো একটা সিনেমা নিয়ে আসলে আমি কথা বলবো বলে আমি ঠিক করে রাখছিলাম, সেটা আরও বেশ কয়েক সপ্তাহ আগে, কিন্তু সেটা নিয়ে আসলে কোনো কথা হয় নাই। তো সিনেমাটার নাম হচ্ছে, অনেক আগের একটা সিনেমা, এখন থেকে প্রায় 10 বছর 10-11 বছর আগের একটা সিনেমা হবে। তো সেই সিনেমাটা নিয়ে আসলে আমি অনেক দিন ধরেই কথা বলতে চাচ্ছি। সিনেমাটার নাম হচ্ছে ঘেটুপুত্র কমলা। আমি এই সিনেমাটা এই পর্যন্ত আসলে আমার দেখা হয়েছে, এটার এটা আমি হিসাব করতে পারবো না। আমার কেন যেন আসলে এই সিনেমাটা এত বেশি স্মুথ লাগে দেখতে এবং এত সুন্দর লাগে আসলে দেখতে, যে আমি এই সিনেমাটা আসলে অনেকবার দেখছি। এবং একটা সিনেমা দেখার পরে এত সুন্দর ক্যারেক্টারাইজেশন, এত সুন্দর বিল্ড আপ, যে আমার আসলে মনে হয় যে সিনেমাটা আসলে বারবার আমি দেখি। তো আমার খুবই পছন্দের একটা সিনেমা হচ্ছে ঘেটুপুত্র কমলা, এবং 2013 অথবা 12 সালে সম্ভবত, অথবা 14 সালে হতে পারে, না 13 সালই হওয়ার কথা, কারণ হুমায়ুন আহমেদ মারা যান 2013 সালে 13ই নভেম্বর সম্ভবত। তো উনি চলে যাওয়ার পরে এটা হচ্ছে ওনার সর্বশেষ সিনেমাগুলোর মধ্যে একটা, সর্বশেষ সিনেমাই আসলে বলা যায়। তো ঘেটুপুত্র কমলা সিনেমাটা আসলে দেখার পরে আমি রিসেন্ট টাইমে আমি আবার দেখলাম ঘেটুপুত্র কমলা সিনেমাটার মধ্যে আসলে যেই টাইম লাইন এবং যেই স্টোরি লাইন নিয়ে আসলে কথা বলা হয়েছে। আমি টাইম লাইনের কথাটা আমি কেন বললাম, কারণ হচ্ছে টাইম লাইনটাও এখানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো যে স্টোরি লাইনটা নিয়ে কথা বলা হয়েছে সেটা আসলে খুবই বিতর্কিত একটা স্টোরি আসলে বলা যায়। ইন দ্য কনটেক্সট অফ প্রেজেন্ট টাইম এটা আসলে খুবই বিতর্কিত এবং খুবই রেলেভেন্ট একটা ব্যাপার। কারণ হচ্ছে যে টাইম লাইনের কথায় এখন আসি। টাইম লাইনটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের এই সিনেমাটা প্রকাশ পায় 2013 সালের দিকে, এবং তখন বাংলাদেশে একটা সময় ছিল যখন আসলে মানুষ খুবই মুক্ত চিন্তা এবং স্বাধীন চিন্তার প্র্যাকটিস করতেছিল আর কি, এবং তখন মানুষের আস্তে আস্তে সেই জায়গাটা আসলে রেইজ করতেছিল কিছুটা। একই সাথে হচ্ছে একটা উগ্র র্যাডিকালিস্ট জনগোষ্ঠীর একটা উত্থান হয়, এবং একই সাথে হচ্ছে খুবই মুক্ত চিন্তার মানুষের আসলে উত্থান হয়। তো সেই সময়টা মোটামুটি মানুষজন অ্যাকসেপ্টিং একটা মন মানসিকতার মাঝে দিয়ে বসবাস করতেছিল, এবং একই সাথে আবার একটা বিরোধও ছিল। এবং তারপরে এর আরও কয়েক বছর পরে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা নর্মালাইজড হচ্ছিল, যে মানুষ সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম, যেটা আসলে অনেক মানুষজন আসলে ইউজ করে, সেটা কি বলা যায়, ফেসবুক আসলে অনেক বেশি মানুষজন আসলে ইউজ করে। তো সেই জায়গাগুলোতেও মানুষ আসলে নিজেদের মতো করে নিজেদের থটস এবং নিজেদের চিন্তাভাবনা, এই জিনিসগুলো মানুষজন প্রকাশ করার সময় পাচ্ছিল। তো এই কারণে আসলে এই টাইম লাইনের কথাটা আসলে আসে, যে ওই সময়ে এইরকম একটা সিনেমা আমাদের সামনে আসছে। আচ্ছা, সিনেমার ব্যাপারে যারা আসলে এই সিনেমাটা যারা দেখে নাই তাদের যারা দেখে নাই এরকম আসলে আমার আমি যাদের সাথে আসলে সিনেমা নিয়ে আসলে কথা বলি তাদের মধ্যে এরকম মানুষ থাকার কথা না যারা এই সিনেমাটা দেখে নাই, কিন্তু তবুও আমি আসলে একটু বলে রাখি। সিনেমাটা ছিল হচ্ছে একটা হাওড় অঞ্চলে একটা জমিদার ছিল, এবং তার যখন পানি উঠে যাইতো, যখন কোনো কাজকর্ম থাকতো না মানুষজনের, তখন হচ্ছে জমিদার তার মনোরঞ্জনের জন্য
খুবই অল্প বয়সী, মানে 10-12 বছরের বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসতো তার মনোরঞ্জনের জন্য, এবং সেই মনোরঞ্জনটা আসলে শুধুমাত্র নাচ গান বা দূর থেকে দেখা এরকম কোনো কিছু ছিল না। আসলে তার এই ব্যাপারগুলো ছিল হচ্ছে আরেকটু মোর দ্যান দ্যাট। তারা তাদের নিজেদের শারীরিক এবং মানসিক মনোরঞ্জনের জন্যও আসলে তারা এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতো, এবং সেই ছোট ঘেটো দলের যেই ছোট ছেলেগুলো ছিল তাদেরকে মেয়ে সাজায় নিয়ে আসা হতো। তো এই ব্যাপারটা নিয়ে আমি কেন বললাম যে এই ব্যাপারটা অনেক বেশি রেলেভেন্ট, কারণ হচ্ছে এখন আসলে মানুষ যেভাবে মানে কি বলবো, একটা মানে এই ধরনের যে মানে চিন্তা ভাবনাটা, এই ধরনের যে আসলে মানে প্র্যাকটিসটা, এটা অনেক আগে থেকে আসলে হয়ে আসতেছে। এবং সেই সময়টা আমি ওই সিনেমার টাইমলাইনটা একটু মেনশন করি। সিনেমার টাইমলাইন ছিল হচ্ছে বাংলাদেশ তখন ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল, এবং সেটা 1700 থেকে 1800 থেকে মানে 1700 থেকে 1800 সালের শতকের মধ্যে একটা সময় ছিল আর কি। তো সেই সময় বাংলাদেশ তো ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল। তো এখন ওই সময়ে এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে ছিল, এবং মানুষজন এই জিনিসগুলোকে খুব ইজিভাবে আসলে দেখতো, এবং পুরা দুনিয়ার মানুষজন আসলে জানতেছে, পুরা সব মানুষজন আসলে মানে জানে যে একটা জমিদার কেন আসলে ঘেটু একটা দলকে নিয়ে আসতো, এবং ঘেটু দলের যে ঘেটুপুত্র ছিল, ঘেটুপুত্র কমলা, তারা আসলে এখানে এসে কি করতো। আসলে শুধুই কি গান বাজনা করতো? না, শুধু গান বাজনা করতো না, এবং সেই জমিদারের মানে মনোবাসনা পূরণ করার জন্য, মনোবাসনা না, এটাকে কামবাসনা বলা যায়, কামবাসনা পূরণ করার জন্য হচ্ছে ঘেটুপুত্র কমলাকে নিয়ে আসা হতো। তো এখানে হুমায়ুন আহমেদ এই সিনেমাটার মধ্যে ক্যারেক্টারাইজেশনটা যেভাবে আসলে করছে সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ উনি শুধুমাত্র একটা ক্যারেক্টার যে শুধু বানাইছে, এবং সে শুধুমাত্র মানে স্ট্রেইটভাবে তার মানে ঘেটু দল আসছে, ঘেটু দল গান গাচ্ছে, তারপরে সে তার মতো করে তার কামবাসনা পূরণ করতেছে, ব্যাপারটা শুধুমাত্র এটাতে সীমাবদ্ধ ছিল না। এই ক্যারেক্টারের অনেক ডাইভার্সিফাইড অনেক ধরনের রূপ আমরা আসলে দেখতে পাই সিনেমাতে। যেমন জমিদার যিনি ছিলেন, তিনি কিন্তু মোটামুটি ভালো একজন জমিদার ছিলেন আর কি। তার পুরা গ্রামের মানুষজনকে উনি অনেক দেখাশোনা করে রাখতেন, এবং ছোট বাচ্চাদেরকে উনি অনেক পছন্দ করতেন, ছোট বাচ্চাদেরকে উনি অনেক আদর করতেন। তার নিজের একটা কন্যা সন্তান ছিলেন। তো সেই কন্যা সন্তানের পাশাপাশি তিনি গ্রামে যে অন্যান্য বাচ্চারা ছিল তাদেরকেও আসলে তিনি প্রায় সময় দেখা যেত যে উনি যখন হাঁটতে বের হইতেন আর কি, তখন ওই বাচ্চাদের সাথেও উনি অনেক সুন্দর করে কথা বলতেন, ওনাদেরকে মিষ্টি খাওয়াতেন। তো এই ধরনের জিনিসপত্র আসলে ছিল, এবং উনি মানে কারোর যদি আসলে কোনো আর্থিক সাহায্যের কোনো দরকার যদি পড়তো, সেটাও কিন্তু উনি প্রোভাইড করতেন। তবে তিনি একজন খুবই স্ট্রিক্ট একজন জমিদারও ছিলেন, এবং একই সাথে ওনার একজন স্ত্রী ছিলেন, এবং উনি একজন পারিবারিক মানুষও ছিলেন, এবং ওনার ব্যক্তিগত জীবনে উনি ওনার পারিবারিক জীবনে যথেষ্ট পরিমাণে দায়িত্বশীলও আসলে ছিলেন। তো শুধুমাত্র একটা পার্সপেক্টিভে আমরা আসলে এই ক্যারেক্টারকে দেখিনি, আমরা অনেকগুলো পার্সপেক্টিভে আসলে আমরা এই ক্যারেক্টারকে দেখছি। তো এখন কথা হচ্ছে যে মূল আর্গুমেন্টটা হচ্ছে যে মানুষ আসলে কতটুকু কালেকটিভ চিন্তাভাবনা করে, সেটা খুবই দেখার এবং ভাবার একটা বিষয়। কারণ ঘেটুপুত্র কমলা সিনেমাটা আসলে 2013 সালে যতটুকু অ্যাকসেপ্টেন্স আসলে পাইছে, ততটুকু অ্যাকসেপ্টেন্স যদি মানে এখন যদি আসলে ঘেটুপুত্র কমলা সিনেমাটা যদি রিলিজ হইতো, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড হতো না। কারণ হচ্ছে যে এখনকার রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিটা যেরকম, সেটা আসলে খুবই অন্যরকম। মানে এখন এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করার মতো, বা একটা গল্প হইলেও অ্যাকসেপ্ট করার মতো অবস্থা কিন্তু এখন নাই। তো এখন আসলে আমার কাছে মনে হয় যে ঘেটুপুত্র কমলা সিনেমাটা আসলে এই কারণে এখনকার সময় আসলে অনেক বেশি রেলেভেন্ট, কারণ হচ্ছে মানুষ
মানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের অডিয়েন্স একটা সময় অনেক মানে ডাইভার্সিটি আসলে অ্যাকসেপ্ট করে আসছে, এবং একটা সময় মানুষ আসলে অনেক বেশি মুক্ত চিন্তা ভাবনা করার বা যে কোনো একটা জিনিসকে আসলে সহজভাবে নেওয়ার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে ছিল। কিন্তু এখন আসলে ঘেটুপুত্র কমলার মতো সিনেমা, এই সিনেমাটা আসলে ব্যান্ড হয়ে যাইতো। মানে আমার কাছে মনে হয় আর কি। কারণ মানে এই সিনেমাটা যতটুকু বোল্ড ভাবে আসলে দেখানো হয়েছে এবং যতটুকু বোল্ড ভাবে আসলে এটার এক্সিকিউশন আসলে করা হয়েছে, সেইটা আমার পক্ষে মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে এখন মানে সেইভাবে গ্রহণযোগ্যতা পাইতো না, বরং এই জিনিসটা আসলে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করতো। তো ঘেটুপুত্র কমলা সিনেমাটা আমার কাছে মনে হয় যে সবার দেখা উচিত, এবং দেখে আসলে একটা ধারণা পাওয়া উচিত যে আসলে মানে আমরা আমরা আসলে বিরোধ করতেছি, যেটার ব্যাপারে আসলে আমরা অনেক বেশি স্ট্রিক্ট আচরণ করতেছি, যেটা আসলে একটা বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, সেই জিনিসটা কি মানে সেই জিনিসটা যদি ইলিগালভাবে যদি আসলে না হয়ে যদি লিগাল ওয়েতে যদি হয়, অথবা যদি মানে ব্যাপারটা যদি এমন হয় যে মানুষ আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারপরে সে তার সেই রাইটস নিয়ে আসলে তার জন্য ফাইট করতেছে, সেই জিনিসটা বেশি লজিক্যাল নাকি আসলে একটা মানে ক্ষমতার জেরে একটা মানুষকে মানে নিজের টাকা পয়সা দিয়ে বন্দি করে রাখা, সেটা বেশি লজিক্যাল?